বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, হরতাল এবং অবরোধের মধ্যে চলছে বাংলাদেশ, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে, মানুষের অসহায়ত্বে রয়েছে এবং তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি সহ আরো দুজন আছেন এই মামলায় অভিযুক্ত, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে টেলিফোন কথোপকথনের কারণে গ্রেপ্তার হওয়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতকাল আদালতে হাজির করা হয় এবং পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করে এবং আদালত সেটি মঞ্জুর করে তাকে 10 দিনের রিমান্ডে পুলিশের কাছে অর্পণ করে আদালতের নির্দেশে। এবং এর বাইরেও বেশ কিছু প্রসঙ্গ আছে যেগুলো নিয়ে কথা বলবো। তবে কথা বলবার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 4 জন আইনজীবীকে। তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় রয়েছে, চলুন পরিচিত হই। আমার বায়ে বসা আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তারপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভুইয়া। আমার ডানে রয়েছেন চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী এবং তারপরে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার সরওয়ার হোসেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাও। স্বাগত আপনাদের 4 জনকে স্টুডিওতে। ব্যারিস্টার আহসান হাবিব ভুইয়া, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায় এবং শুরুটাও আপনাকে দিয়ে করতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা, অস্থিরতা বিশেষ করে গত 51-52 দিন ধরে রয়েছে। প্রতিটি মানুষই একটা অনিশ্চয়তার মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে, গভীর আতঙ্কের মধ্যে আছে এবং সবাই এ থেকে একটা নিষ্কৃতি বা মুক্তি চাইছে। এর মধ্যে গতকাল বেগম জিয়ার যে মামলা অনেকদিন ধরে চলছে, সেই মামলায় তাকে তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এটি কি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে বলে মনে হয়, নাকি পরিস্থিতিকে প্রশমিত করবার ক্ষেত্রে বা এই সংকট সমাধানে কোনো নতুন উপকরণ হিসেবে এটি কাজ করবে, আপনি কি মনে করেন? আমি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি বিষয়টিকে পরিস্থিতি উত্তপ্ত করা বা অন্যদিকে পরিস্থিতি প্রশমিত করা এই ধরনের চিন্তা না করে প্রথমেই বলবো যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আমার বিশ্বাস, যেহেতু তিনি দেশের একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধি, বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনি আগের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েই দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তিনিও আইনের প্রতি সম্মান দেখিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আর গ্রেফতারি পরোয়ানার বিষয়টির সাথে সাম্প্রতিক বিষয় নয়, কারণ হচ্ছে অনেকদিন ধরেই কিন্তু তার এই মামলার চার্জ গঠনের ডেট ছিল, যেখানে তিনি প্রত্যেকবার বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি উপস্থিত হতে পারতেন না। তো আমার কথা হচ্ছে, যেখানে দেশের শ্রদ্ধেয় আইনজীবীরা উপস্থিত হতে পারেন, মাননীয় জাজরা উপস্থিত হতে পারেন, সেই জায়গায় যদি তিনি এতবার অনুপস্থিত থাকেন, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমন কোনো বিশেষ ক্ষমতা বা বিশেষ আইনের প্রয়োগ ঘটিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বিষয়টি দেখা যাবে যে আরো গত 1-2 দিন পরে পরবর্তী পদক্ষেপ তাদের পক্ষ থেকে কি নেওয়া হয় তার উপর, কারণ এখনো তার দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে তিনি জামিনের জন্য আবেদন করতে পারেন, উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারেন। এবং এখন মূলত দেখার বিষয় হচ্ছে যে তাকে কিন্তু গত 1-2 মাসে যে ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, এবং যার কারণে তিনি বিএনপি হরতাল, লাগাতার অবরোধ কর্মসূচি ডাক দিয়েছেন, এর মাঝখানে দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষ, নিরীহ মানুষ আগুনে পড়ে পেট্রোল বোমার শিকার হয়ে মারা গিয়েছেন। তো ওই ধরনের কোনো মামলায় কিন্তু তাকে অ্যারেস্ট দেখানো হয়নি। অর্থাৎ দেশের বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি, অস্থিতিশীল অবস্থা, এর পরিপ্রেক্ষিতে তাকে কোনো গ্রেফতার করা হয়নি, বা এমন কোনো প্রশ্নও হয়তো উঠানো যাবে না যে সরকারের মহল থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে এই ধরনের পরিস্থিতি উত্তপ্ত বা প্রশমিত করার জন্য, আপনি যেটি প্রথমেই বললেন, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এটা আরো বেশ কিছুদিন ধরেই একটা মামলা ছিল এবং এটি হতেই হতো। তিনি যদি আদালতে কাছে যান, আমাদের বিশ্বাস যে তিনি আদালতের কাছে হয়তো যে প্রচলিত ব্যবস্থা, আইন প্রক্রিয়া যেভাবেই আছে সেভাবেই হয়তো উচ্চ আদালতের কাছে উনি যেতে পারে, যদিও এটা তাদের সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। আর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনি বললেন, বর্তমানে আমাদের দেশে খুবই আলোচিত একটি ঘটনা, টেলিফোন আলাপচারিতার কারণে। আমি পরে আসবো। ব্যারিস্টার সরওয়ার হোসেন। জি দেখুন জিলুর ভাই, আপনাকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা
তৃতীয় মাত্রা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে 71 জন যারা বিডিআর কারণে যে মারা গিয়েছিল, যারা পেট্রোল বোমা হামলায় মারা গিয়েছে, এবং যারা রাষ্ট্রীয় সন্ত্রাস নামে ক্রস ফায়ারে যারা মারা গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। পেট্রোল বোমা যারা মারা গেছে তাদের জন্য আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, সো আহসান যেরকম বললো যে প্রচলিত আইন, তো আমরা প্র্যাকটিসে কি দেখি? দেখুন, বেগম জিয়ার মামলাটা যেটা সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং অ্যাপিলেট ডিভিশন হাজার হাজার মামলা ফেলে রেখে রকেট গতিতে এটাকে সেটেল করা হলো। প্রচলিত আইনে আমরা দেখি কি, সাধারণত যে কোনো মামলা 1 মাস অথবা তার ঊর্ধ্ব সময়ে ডেট পড়ে। এখানে এই মামলাটার ডেট 7 থেকে 10 দিনের ভিতরে পড়ছে। এবং আমি নিজেও অনেকবার এই কোর্টে গিয়েছি, কোর্ট ওপেন কোর্টে এটা কোনো সিদ্ধান্ত দেয় না, ভিতরে চলে যায় চেম্বারে, তারপর চেম্বার থেকে সাধারণত সিদ্ধান্ত জানানো হয়। অবস্থা দৃষ্টি এটা মনে হয় যে বারবার বেগম জিয়ার উকিল যারা নিয়োজিত আছে, আমিও মাঝে মাঝে থাকি সেখানে, তো বলা হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিত্রিত করার জন্য এই মামলাটি করা হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটেছে সর্বশেষ, দেখুন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লোক নিয়ে গুলশান 2 নম্বরে মিছিল করছে, মিটিং করছে, থ্রেট দিচ্ছে, তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং দেশে একটা আন্দোলন চলছে। অতএব একটা লেজিটিমেট কারণ রয়েছে। আদালতে কতবার টাইম নেওয়া যাবে এরকম কোনো সীমা পরিসীমা নেই, এটা ডিসক্রিপশন অফ দ্য কোর্ট। যদি বৈধ কারণ থাকে তাহলে আদালত সাধারণত টাইম মঞ্জুর করে। এর আগে উদাহরণ রয়েছে যে MiG-29 মামলায় মাননীয় প্রধানমন্ত্রীর 43 বার শুধু চার্জ ফ্রেমের জন্য সময় নেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই মামলাটা যেহেতু 6 মাসের ভিতরে সেটা পরিচালনা হয়নি, চার্জ ফ্রেম হয়নি, সেই গ্রাউন্ডে সুপ্রিম কোর্টে সেইটা কোয়াশমেন্ট হয়ে যায়। সো অবস্থা পরিস্থিতি দেখা যায় যেখানে যে আপনি এত মামলা রেখে প্রথমত হলো যে কেন একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হলো, তারপর কেন 7 থেকে 10 দিন পর ডেট হবে। যেদিন মামলার তারিখ পরে সেদিনই হরতালের কর্মসূচি থাকে এবং সেই অজুহাতে বেগম জিয়া আদালতে যান না, সেটি একটি অভিযোগ সরকারের দিক থেকে, সরকার পক্ষের দিক থেকে রয়েছে যে তাহলে তো এই মামলা কখনো শেষ হবে না। জি, এটা হরতাল যদি এটি কজ হয় তাহলে তো মামলা শেষ করা যাবে না। না, হরতাল প্রোগ্রাম দেওয়া হয় একটা রাজনৈতিক প্রোগ্রামের অংশ হিসাবে। হরতাল ছাড়াও তো বেগম জিয়া অনেকবার গিয়েছে মামলায় এবং এখন আপনারা কি করবেন? উচ্চ আদালতে আপিল করবেন বলেছেন? এটা যারা সিনিয়র লয়ার আছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী আইনি প্রক্রিয়া কি না হবে। তবে আমি যেটা বুঝি, আপনি কি আশঙ্কা করছেন বেগম জিয়াকে তো যেটি বোঝা গেছে এখনো দিন ধরে উনি কিছুদিন অবরুদ্ধ ছিলেন, এরপরে সে অবরোধ অবস্থা নেই, কিন্তু এরপরে নিজেই তিনি সেখানে আছেন। অনেকে মনে করছেন অবস্থাটা এরকম যে এই আন্দোলনের একটি চূড়ান্ত পরিণতি ছাড়া তিনি ওই কার্যালয় থেকে বেরোবেন না, বা এরকম একটা শঙ্কাও আছে যে ওখান থেকে বেরোলে হয়তো তিনি সেখানে আর ঢুকতে পারবেন না। তো এই মামলাকে কেন্দ্র করে এখন তার কি হবে? মানে তিনি কি ওখান থেকে বেরিয়ে আদালতের শরণাপন্ন হবেন, নাকি সেখানে থেকে গ্রেপ্তার বরণ করবেন, অথবা সেখানেই তিনি বন্দী অবস্থায় থাকবেন? দেখুন জিল্লুর ভাই, একটা বই আছে বাজারে, বন্দী অবস্থায় থাকবেন কি না, কি ধারণা? একটা বই আছে, জন ল্যাপলন্ড একটা বই লিখেছে। এই বইটার ক্যাপশন হলো দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল ট্রায়াল ফ্রম চার্লস অন টু সাদ্দাম হোসেন। উনি রিসার্চ করে দেখিয়েছেন যে কোনো রাজনৈতিক মামলা ফেয়ার অ্যান্ড ফ্রি হয়নি। সো 2009 সালে এই রুলিং পার্টি যখনই ক্ষমতা আসছে, তারা একদিকে যারা অন্যায় অত্যাচার যারা অন্যায় করেছে তাদের নামে কোনো মামলা হয় না, অন্যদিকে হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মামলাগুলো চলছে। এবং বেগম জিয়া পরিবারকে হয়রানি এবং তাদেরকে পলিটিক্স থেকে আউট করার জন্য একটা সরকারের নীল নকশা। এখন কি করবে সেটা উত্তর দিচ্ছে, সেটা হলো যে বিএনপির পলিসি মেকারস আছে। সো বেগম জিয়া পৃথিবীর ইতিহাসে একজন পপুলার নেত্রী, যিনি এখন পর্যন্ত কোনো নির্বাচনে হারেননি। সো তার নিজস্ব চিন্তা ভাবনা আছে, পরিস্থিতির মোতাবেক তিনি সিদ্ধান্ত নেবে কি করবে। অবশ্যই এটা আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশন রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে দুইভাবেই
মোকাবেলা করা হবে। এরকমটা অনেকের কাছে মনে হয় যে একটা দুপক্ষই এখন একটা ডু অর ডাই সিচুয়েশনে আছে এবং দুপক্ষেরই একটা শক্তির লড়াই, অস্তিত্বের লড়াইয়ের মধ্যে দুপক্ষই আছে, যারা ক্ষমতায় আছেন কেউ স্বীকার করতে চান কিংবা না চান, আর আপনারা যারা অপোজিশনে আছেন। তো এরকম একটা অবস্থায় বেগম সরকারকে একটু পরীক্ষা করলো এই ওয়ারেন্ট জারির মধ্য দিয়ে বা জামিন না দিয়ে বা আদালতের মাধ্যমে, যদি আমরা ধরে নিই যে আদালতকে প্রভাবান্বিত করা হয়েছে, নাও হতে পারে, এটি আপনাদের অভিযোগ যে আদালতকে নির্বাহী বিভাগ প্রভাবান্বিত করছে, যে বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলে কি ধরনের প্রতিক্রিয়া জনমনে হয়, রাজনীতিতে হয়, এবং সেই প্রতিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু কালকে দেখা যায়নি কোথাও। এবং খুবই দুঃখজনক এটি বলতে হবে যে বিএনপিতে প্রচুর আইনজীবী আছে, প্রচুর আপনার মতো ব্যারিস্টার রয়েছেন, সিনিয়র ব্যারিস্টার যারা রয়েছেন, স্ট্যান্ডিং কমিটিতেও অনেক ব্যারিস্টার আছেন, একজন খন্দকার মাহবুব হোসেন ছাড়া, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছাড়া আর কাউকে কিন্তু সেখানে দেখা গেল না। মানে তারপরে মাহবুব হোসেন পরে যুক্ত হয়েছেন সেখানে, তার কাউকে কিন্তু খুব একটা দেখা যায়নি, খুব একটা কি কাউকে দেখা যায়নি। না দেখুন, এটা মামলাটা যেহেতু চলমান চলছে এবং প্রতি 7 থেকে 10 দিন পর পর ডেট পড়ছে, সমস্ত সিনিয়র যারা আইনজীবী আছে তারা প্রতি তারিখে যেতে পারে না, অবভিয়াস কারণ থাকে, কি ব্যস্ততা তাদের, তো রাজনৈতিক কোনো কর্মসূচি তো দেখা যায় না, একমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে আড্ডায় ছাড়া বা ওইসব পার্টিতে, ডিপ্লোম্যাটিক পার্টি ছাড়া আর কোথাও তাদেরকে খুব একটা দেখা যায় না। তো না, আপনি যেটা মিন করছেন জিলুর ভাই, সেটা বাস্তবতা, আপনি যদি অনেকে দেখেছে, তো যেটা বাস্তবতা হলো যে অনেকের অনেক রকম কাজ থাকে, যেমন যে অনেকের ব্যক্তিগত মামলাও থাকে, সো কারা ওখানে যাবে ওই দিন সেটা ডিপেন্ড করে যে আগে একটা কোঅর্ডিনেশন বডি আছে, তারা সিদ্ধান্ত নেয় যে কারা কোথায় যাবে, যে অন্য মামলা থাকে, লোয়ার করে যদি মামলা থাকে, বেগম জিয়ার মামলা যদি থাকে। সো আজকে ডেটটা ছিল যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশনের উপরে সাধারণত সমস্ত সিনিয়র লয়ার যে ওখানে থাকতে হবে নট নেসেসারি। তো যারা যায় নাই বা কেন যায় না সেটা ব্যাখ্যা তারা দিতে পারবে। আমি অনেক কর্মীর প্রশ্ন, আমি এখানে করি সাধারণ মানুষের প্রশ্ন, রিজনেবলি যেটা এজিউম করছি, এখন বেগম জিয়া যদি যান তাহলে চেষ্টা করে সবাই যাওয়ার জন্য, এবং ওখানে এমন কারণ থাকতে পারে, তো অনিবার্য কারণে 2-1 জন হয়তো নাও যেতে পারে। হ্যাঁ, আর নিরাপত্তার আবার আসবো আপনার কাছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আসলে যেটি হয়েছে এটা একটা কোর্টের প্রসিডিউরাল ব্যাপার পিওরলি, এবং এটাতে খুব যে ব্যত্যয় অর্ডার হয়েছে এটা বলা যাবে না, যেহেতু একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে অর্ডারটা হয়েছে, রাজনৈতিক একজন নেত্রীকে নিয়ে, সেজন্য ব্যাপারটা অবশ্যই রাজনৈতিকভাবে দেখার সুযোগও রয়ে গেছে। কিন্তু আসলে কেউ হাজিরা না থাকলে যে কোনো মামলাতেই ওয়ারেন্ট হয়ে যায়। এরপরে ওয়ারেন্ট রিকলেরও একটা আবেদন মনে হয় করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট, সেটা মনে হয় খারিজ করে দেওয়া হয়। তো এখানে স্কোপটা আসলে হয় একজন ব্যক্তিকে নিজে হাজির হতে হবে এবং তাকে ছাড়া ট্রায়াল হবে না, অথবা তিনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন এবং একটা অ্যাপ্লিকেশন করবেন আন্ডার সেকশন 205 অফ দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড যে আমি আমার আইনজীবীর মাধ্যমে হাজিরা দিব। ম্যাডাম জিয়ার ক্ষেত্রে আজকে মনে হয় এদের কোনোটাই করা হয়নি, একটা গ্যাপ অ্যাপ্লিকেশন সিচুয়েশন ছিল যে কারণে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে। তবে এটি যেহেতু এটি লফুল অর্ডার, কোর্টের অর্ডার, তবে এটা রাজনীতিকে আরেকটু উত্তপ্ত করবে এই কারণে যে বিএনপি যদি কোনো কারণে সংঘাতময় রাজনীতি থেকে অথবা একটা কম্প্রোমাইজ চিন্তা ভাবনা ছিল, তারা সেখান থেকে আরেকটু সরে আসবে, কারণ তারা বুঝতে পারছে যে ঘটনা প্রবাহটা কোন দিকে যাচ্ছে, সরকার অনমনীয় আছে, এবং সেখান থেকে তারা হয়তো বা তাদের স্ট্র্যাটেজি এখন একমুখী করে ফেলবে, যে বল প্রয়োগের নীতি যেটা ছিল বিএনপির বা সরকারের, সেটি এখন রাজনীতিতে স্ট্যান্ড করবে এবং যার শক্তি বেশি সেই স্ট্যান্ড করবে। সেদিক থেকে দেশের জন্য এটা একটা ক্ষতিকর মেসেজ নিয়ে আসবে, কারণ সামনের দিনগুলোতে আপনার যখন কোনো অপশন থাকবে না, কোনো হোপ থাকবে না, যখন কোনো পসিবিলিটি থাকবে না, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি বেপরোয়া হয়ে যাবেন। গণতন্ত্রের সবচেয়ে বড় স্ট্রেংথই হচ্ছে এই জায়গায় যে আমি 5টি বছর অপেক্ষা করব, নির্যাতিত হব, কিন্তু আমি 5 বছর পরে আমার জনগণ থাকলে আমি ক্ষমতায় ব্যাক করব। হ্যাঁ, কিন্তু নির্যাতিত হতে হবে গণতন্ত্রে, গণতন্ত্রের কথা আর কি বলছি, বহু উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র আছে যেখানে নির্যাতনের কোনো হয় না এবং নির্যাতন না হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে নির্যাতন হওয়ার পরেও কিন্তু দলগুলো সন্ত্রাসবাদে যায় না। কেন যায় না? জানে যে 5 বছর পরে ইলেকশন হলে হয়তো আমি ক্ষমতায় চলে আসবো। সব দলই যখন ক্ষমতায় ছিল বিরোধী দলকে নির্যাতন করেছে, কিন্তু নির্যাতন করার পরেও কিন্তু বিরোধী দল অপেক্ষা করেছে 5 বছরের জন্য, আন্দোলন করেছে তারপরও। তো সেই জায়গাটাই কিন্তু একটা মূল ভিত্তির জায়গাটাই কিন্তু বাংলাদেশ বেশ গত 2-3 বছর ধরে একটা ধাক্কা হয়ে গেছে, যে অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে যে হোপ যে আমরা একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন হবে, পার্টিসিপেট করবো, আমরাও ক্ষমতা আসবো, সেই জায়গাটা একটা নড়বড়ে হয়ে গেছে। সেদিক থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র বেশ এফেক্টেড হয়ে গেছে। আর আদালতের ক্ষেত্রে যেটা হয়েছে, পৃথিবীর সব দেশেই পলিটিক্স অফ দ্য জুডিশিয়ারি আছে,
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবকিছু নিয়ে আমাদের এখানে একটা নতুন জিনিস হয়ে গেছে, জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেছে। অর্থাৎ কিছু কিছু পলিটিক্যাল জিনিস ঠিক জুডিশিয়ালির মাধ্যমে চলে আসছে, সাবকনসিয়াসলি অথবা যে কোনো ভাবেই হোক, যে কারণে যদিও পিওর লিগাল অ্যান্ড প্রসিডিউরাল অর্ডার, এটার মধ্যে কিন্তু কোনো পলিটিক্স থাকার স্কোপও নেই, তারপরে কিন্তু একটা বড় অংশের মানুষ মনে করছে এটার মধ্যে পলিটিক্স আছে। তো এটি হচ্ছে কি এখন জুডিশিয়ারির জন্য দুর্ভাগ্যজনক যে জুডিশিয়ারি এখন যে অর্ডারই দিচ্ছে সেটাতেই সাধারণ মানুষরা আবার পলিটিক্যাল গন্থটা খুঁজে পাচ্ছে। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। ধন্যবাদ জলিল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুনছিলাম ওনাদের কথা, ওনার ব্যারিস্টার শামীম সাহেবের কথা দিয়ে শুরু করে যে আমরা এতদিন ধরে জানতাম যে রাজনীতির ভিতরে পলিটিক্স আছে, এখন জুডিশিয়ারির ভিতরে পলিটিক্স না পলিটিক্সের ভিতরে জুডিশিয়ারি, এটা নিয়ে যদি এখন আমাদের ভিতরে সন্দেহ দেখা দেয় বা আমাদের ভিতরে কিউরিওসিটি দেখা দেয়, এটা কারোর জন্যই মঙ্গলজনক না। সন্দেহ না করবার কোনো কারণ আছে বা আপনি সন্দেহ করলে করতে পারেন, আপনি সন্দেহ করলে করতে পারেন, যে কেউ সন্দেহ করলে করতে পারে, কারণ পলিটিক্যাল মামলাগুলোর ভিতরে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে যে মামলাগুলো হয়, তারা যে ইনোসেন্ট সবসময় সেটা বলবো না, কিন্তু সব মামলার যে সাবস্টেন্স আছে কিনা বা কিভাবে করা হয়, আপনি যেহেতু এই মামলা মোকদ্দমা নিয়ে কথা হচ্ছে, আমি বলি আপনাকে যে দেখেন এই মামলা তো একটা ধারাবাহিকতা, তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে মামলাগুলো হয়েছিল সেইগুলো তো এই সরকার, বর্তমান সরকার আগের বার যখন ক্ষমতায় আসলেন, আসার পরে কি হলো যে ওনাদের বিরুদ্ধে যে মামলা ছিল বোধহয় 8,000-এর বেশি, যে মামলাগুলো খুব দ্রুত একের পর এক মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো, বলা হলো যে রাজনৈতিক কারণে মামলাগুলো হয়েছে। তো একই কথা এখানেও তো এরকম ভাবে হতে পারতো। আমি বলছি না যে এর ভিতরে কোনো সাবস্টেন্স নাই, কারণ এটা কোর্টে ট্রায়াল হচ্ছে, এখানে আর্গুমেন্ট হচ্ছে, এখানে একটা ফয়সালা করার ব্যাপার আছে। কিন্তু এক পক্ষের মামলাগুলো যখন মানে ঢালাও ভাবে উইথড্র করে দেওয়া হয়, ঢালাও ভাবে, সেখানেও যদি ট্রায়ালের মাধ্যমে হতো কোনো কথা ছিল না, তখন ওই মানুষের সন্দেহটা আসে যে তাইলে এনাদের কি দোষ ছিল। এই দোষে দুষ্ট এই অনেকগুলো বিষয়ের ভিতরে এই খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানাটাও এর ভিতরে পড়ে গেছে আনফরচুনেটলি। কারণ এর ভিতরে আপনি দেখেন যে এর আগে একবার উনি উপস্থিত হতে যে আপনার যে কি ঘটনা ঘটলো, যে ছাত্রলীগের সঙ্গে যে সংঘর্ষের যে বিষয়টা, সারা দেশবাসী এটা দেখেছে। তো এই পুরো জিনিসটাই কোনো মিন করে না, কোনো সুস্থতা বা কোনো ধরনের স্বাভাবিক ইস্যুটাকে মিন করে না। মনে হয় যে এর ভিতরে কোথাও না কোথাও ঝামেলা আছে। এই ঝামেলাগুলো যতক্ষণ আমরা পার না করতে পারবো, আমাদের। আপনার কাছে কি মনে হয় বেগম জিয়াকে যদি গ্রেফতার করা হয়, এই আলোচনাটা অনেকদিন ধরেই আছে যে তাকে গ্রেফতার করা হতে পারে, এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে বা রাজনৈতিক সংকট চলছে, সেটিকে সংকটকে বাড়িয়ে দেবে নাকি সংকটকে সাময়িকভাবে হলেও প্রশমিত করতে সহায়তা করবে? আমি মনে করি না যে সংকট প্রশমিত হবে, আমি মনে করি না। কারণ হচ্ছে যে গত 2 মাস ধরে ভার্চুয়ালি দেশটা কার্যত অচল। আপনি 2 মাসের কথাই আপনি ধরেন, কারণ আপনার 2014 সালের শেষ দিন থেকেই হরতাল শুরু হয়েছে, মাঝখানে একদিন বিরতি ছিল মনে হয়, তারপরে সরকার থেকে সব মিলিয়ে আমরা 60 দিনের মতো একটা অবরোধ হরতালের ভিতরে আছি। এবং আপনি যদি সাম্প্রতিক যে কার্যক্রমগুলো দেখেন, যেটা রাজনীতির নামে যেটা চলছে, এটা তো রাজনৈতিক কোনো কর্মসূচি না বা কোনো ধরনের সহিংসতার ব্যাপার না, এটা তো একটা টেররিজম পিওর যেভাবে চলছে। তো এখন যারা এই পথটা বেছে নিয়েছেন, তারা কালকে দেখলাম যে কোন সরকারি অফিসে আগুন দিয়েছেন, ব্যাংকে আগুন দিয়েছেন। একটা এত ঘনবসতিপূর্ণ একটা দেশে আমার সরকারের পক্ষে প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা ব্যক্তিকে পাহারা দেওয়া সম্ভব না। আপনি মনে করছেন যে এটি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে? আমার ধারণা, এটা আমার ধারণা। ব্যারিস্টার আহসান। আমি ওনার সাথে একমত পোষণ করি এই বিষয়ে যে অবশ্যই পলিটিক্স এখন একটা টেররিজমের রূপ নিচ্ছে, এবং অবশ্যই এই কথা অনস্বীকার্য যে যেহেতু বিএনপি এখনো পর্যন্ত জামায়াতের সাথে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী একটি শক্তির সাথে থেকে তারা তাদের রাজনীতি এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে নিচ্ছে, এবং গত 2 মাসের কথা তিনি যেটা বললেন, কার্যতই দেশ অচল করার একটি প্রক্রিয়া তারা হাতে নিয়েছে। এবং এই এসএসসি এক্সামের মাঝখানেও দেখলাম যে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে একটু শিথিল করার জন্য যে মানসিকতা, সেটা তারা পোষণ করেনি। আর আমি ব্যারিস্টার সরওয়ারের একটা কথা একটু বলতে চাচ্ছি। তিনি সন্দেহের কথাটা যেখানে আসে, যে বিচার ব্যবস্থার মধ্যে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, একজন আইনজীবী হিসেবে তিনি যখন বলেন যে চেম্বারের ভিতরে যে একটা জাজমেন্ট দেওয়া হচ্ছে বা একটা অর্ডার দেওয়া হচ্ছে, ওপেন কোর্টে দেওয়া হচ্ছে না, তখনই কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় জাজদের যেই তাদের সততা, এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
তো আমার কাছে মনে হয় যে এর জন্য আমাদেরকে অনেকখানি দায়িত্ব নিয়ে কথা বলা উচিত এই সকল বিষয়ে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন, আপনি নিজেও যে বিষয়টি বলেছেন যে বিএনপির তরফ থেকেও কিন্তু কোনো ধরনের স্টেটমেন্ট, নট অনলি ফ্রম দেয়ার অ্যাডভোকেটস, বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো স্টেটমেন্ট আজকে আমরা পাইনি। খন্দকার মাহবুব হোসেনের কথা যেটা বললেন, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে রাজনীতি করলে তো অ্যারেস্ট হতেই হয়, তো রাজনীতি করেছেন, অ্যারেস্ট হয়েছেন, এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছেন। কিন্তু তারা যদি জানেনই যে রাজনীতি করলে অ্যারেস্ট হতে হয়, তাহলে সেই ধরনের কোনো প্রপার পদক্ষেপ কেন তারা নিলেন না? বিএনপিতে কি শুধুমাত্র একজন আইনজীবী আছেন? বিএনপির আইনজীবীরা যদি এই ধরনের টক শোতে এসে আলাপ করতে পারেন, সেখানে তাদের মামলার মাঝখান থেকে সময় বের করে নিয়ে আসতে পারেন, তাহলে তাদের দলের চেয়ারপারসনকে রিপ্রেজেন্ট করার জন্য তার এই আইনি প্রক্রিয়াকে সাপোর্ট করার জন্য কি তারা আদালতে উপস্থিত হতে পারেন? সেটি হয়তো তারা গ্রেফতারের ভয়ে এড়িয়ে চলছেন, ভয় হতে পারে, আবার এটা তাদের রাজনৈতিক কৌশলও হতে পারে যে আমরা সরকারের কাছে বল গড়িয়ে দিলাম, দেখি আমরা কোর্টে উপস্থিত হলাম না, সরকার আমাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়। এবং যে কথাটা অ্যাডভোকেট তানভীর সাহেবও বললেন যে এর মাধ্যমে হয়তো পরিস্থিতি উত্তপ্তও হতে পারে, অর্থাৎ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেশে একটি উত্তপ্তময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য যত ধরনের পায়তারা করা উচিত একটি রাজনৈতিক দল থেকে। সরকার তো সহনশীল আচরণ করছে না, মানে সহনশীল না সবার প্রতি, এটি তো মোটামুটি ভাবে বিরোধী পক্ষের অভিযোগ, যেটি এবং বিভিন্ন মহল থেকেও বলা হচ্ছে, দেশের বাইরে থেকেও বলা হচ্ছে যে জেল জুলুম হুলিয়া নির্যাতন নিপীড়ন সবটাতেই সরকার বেশ একটা অগ্রণী বা আগ্রাসী। দেখুন, সহনশীল বলতে গত 2 মাসে যে হরতালের মধ্যে যে অরাজনৈতিক অবস্থা চলছে, এবং আপনি দেখবেন যে বার্ন ইউনিটে যে অবস্থা, বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো একজন রাজনৈতিক নেতা, খুব সম্ভবত গিয়েছেন, এর বাইরে কেউই বার্ন ইউনিটে যে যারা হরতালে যখন আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে কাউকে যেন না দেখা যায়, এরকম একটা হুমকিও কোনো নেতা দিয়েছেন না? এই ধরনের কোনো কথা তারা বলতে পারবে বা এই ধরনের কোনো কথা বলেছেন কেউ, সেটা হয়তো তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, কিন্তু প্রথম কথা হচ্ছে এমন তো না যে সেখানে গেলেই কাউকে গ্রেফতার করে ফেলা। আবার এটিও তো সত্য যে এই 51 বা 52-53 দিনে প্রায় 1/2 মানুষ বিনা বিচারে মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে, তিনি অপরাধী হন কিংবা নাই হন, বিনা বিচারে মারা গেছেন। দেখুন, এখানে প্রথম বিষয়টি হচ্ছে যে দেশে একটি অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষ মারা যাচ্ছে, এটাই সত্যি। সেটা কারা মারা যাচ্ছে বিচারের মাধ্যমে, অবশ্যই যে কোনো ধরনের মৃত্যুই আমাদের কাম্য নয়, এবং অবশ্যই বিচার প্রক্রিয়া বহির্ভূত যে কোনো মৃত্যুই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত, এবং বিচারের মাধ্যমেই সকল নন জুডিশিয়াল অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা, সেটা কখনোই কোনো দলের পক্ষ থেকে সমর্থন করার কোনো সুযোগ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে বার্ন ইউনিটে যে তাদের প্রতি একটা সমবেদনা জানানো, কিংবা কিছুদিন আগে হাইকোর্ট থেকে একটি রুলিংও দেওয়া হয়েছে, একটি অর্ডারও দেওয়া হয়েছে যে কিসের জন্য তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে না, তো সেই দিক থেকেও কিন্তু বিএনপির কাছ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা এখনো পর্যন্ত পাইনি, বা তারা ওরকম ভাবে কোনো স্টেটমেন্ট দেননি যে এই ধরনের নাশকতামূলক কার্যক্রমের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই পরবর্তী 1-2 দিনের মধ্যেই বোঝা যাবে। আরেকটি প্রসঙ্গ যেটি আপনি বলতে চাইছিলেন মাহমুদুর রহমান মান্নার প্রসঙ্গে, এই যে মানে নিপীড়নের প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমরা এই প্রসঙ্গটা টেনে আনতে পারি যে মাহমুদুর রহমান মান্নার 2টো টেলিফোন কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে অনেকের মধ্যেই যে এই ধরনের কথা তিনি কিভাবে বললেন, তার মতো একটা ক্লিন ইমেজের পলিটিশিয়ান, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে হয়তো কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু তাকে গ্রেফতার করা হলো 21 ঘন্টা পরে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করলো। র্যাব স্বীকার করলেন যে 21 ঘন্টা পরে যে তাকে তারা গ্রেফতার করেছেন, কিন্তু সারা দিন এই যে গোয়েন্দা পুলিশ থেকে বলা হলো যে তাকে পুলিশ গ্রেফতার করেনি, র্যাবের পক্ষ থেকে বলা হলো তাকে গ্রেফতার করেনি, এই যে 21টি ঘন্টা যে মানসিকভাবে নির্যাতিত হলো তার পরিবারের সদস্যরা, সেটিকে আপনি কিভাবে দেখবেন? এবং তারপরে তাকে গতকাল 10 দিনের জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড সম্পর্কে আইনি অবস্থান আপনি জানেন, আপনার কোর্টের অবস্থান, এবং তারপরে রিমান্ড পুলিশ কিভাবে করে, পুলিশ কিভাবে সেটিকে ব্যবহার করে, সেটিও আমাদের কম বেশি সবারই জানা। প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার হওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করতে হবে, কিন্তু আপনি গ্রেফতার করে স্বীকার করতে তো অসুবিধা নেই। এখন এইখানেই হচ্ছে আমাদের প্রশ্নটা যে 20 ঘন্টা পরে কেন স্বীকার বলতে হলো আপনি যে গ্রেফতার করেছেন, তার আগে নয় কেন? কারণ আপনি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমার কাছে এখনো পর্যন্ত বিষয়টি অনেকটা ধোঁয়াশার মতো মনে হচ্ছে। এবং দেখেন, এই যে গল্প আমরা বলি, ওনাকে গ্রেফতার করা হলো বনানীর একটি বাসা থেকে, ওনার এক আত্মীয়ের বাসা থেকে নিয়ে যাওয়া হলো, ওনার পরিবার তাই বললেন। র্যাব বললেন যে তারা
ধানমন্ডি স্টার কাবাবের সামনে থেকে তাকে গ্রেফতার করেছেন। মানে এগুলো তো আসলে এটাই আমি আপনার এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এখান থেকে একটু ধোঁয়াশার মতো মনে হচ্ছে, কারণ তার পরিবারের পক্ষ থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয় বলা হয়েছে যে সেখানে একটি আত্মীয়র বাসা থেকে, চাচাতো বোন বা কারো বাসা থেকে, বাস্তির বাসা থেকে। আবার দেখা যাচ্ছে যে সেটার সাথে তারা যেই জিডিটা করেছেন থানায়, তার নিখোঁজ হওয়ার সংবাদ নেই, সেটার সাথেও কিন্তু কিছুটা বৈসাদৃশ্য আছে। তো এখন তাদের ফ্যামিলির থেকে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটার সাথেও কিছুটা বৈসাদৃশ্য আছে। আবার পুলিশের পক্ষ থেকে যেই বিষয়টি জানানো হয়েছে সেখান থেকেও একটা দেখা যাচ্ছে তাদেরও একটা মত পার্থক্য আছে। তো এই ধরনের কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতিটা অনেকটা, উনি যেটা বললেন যে রাজনীতি এখন বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছে কিংবা বিচার ব্যবস্থা রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছে, এটাই আসলে মূল সমস্যা। কারণ এখানে একটা কোঅর্ডিনেশনের অভাব দেখা যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়, এই কথা স্বীকার করতে হবে বোথ সাইড থেকে। কারণ পুলিশের কাছ থেকে যদি ওই ধরনের একটা স্টেটমেন্ট প্রথমেই দেওয়া হতো যে, আপনি দেখেন সবগুলো শোতে কত রকমের আলোচনা আমরা করেছি, উনি কি গুম হয়ে গেলেন, উনি কি ইলিয়াস আলী হয়ে গেলেন, উনি কি, আবার কেউ এমনও বলছেন উনি কি পালিয়ে গেলেন, আবার কেউ এমনও বলেছেন উনি হয়তো এমন কারণ নাম প্রকাশ করে দিতেন, যেহেতু টেলিফোন সংলাপে অনেকের নাম এসছে, আরো কারো নাম তিনি প্রকাশ করে দিতেন, তারাই তাকে তুলে নিয়ে গেছেন। অনেক রকমের একটা বিষয় থেকে তারা ব্যাখ্যা করতে পারতেন যে বিকজ অফ ন্যাশনাল সিকিউরিটি পারপাস যদি কোনো রিজন থাকে তাহলে হয়তো তারা জনসমক্ষে এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়া থেকে বিরত থাকতে পারেন। তবুও তাদেরকে এটা বলা উচিত ছিল যে বিকজ অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি পারপাস আমরা এই ধরনের কোনো বিষয় এখনই জনসাধারণকে জানাতে চাচ্ছি না। হয়তো এই বিষয়টিকে তারা মাথায় রেখেই যে তাকে গ্রেফতার করা হলো, রাত্রে কেন গ্রেফতার করা হলো, কোথায় রাখা হয়েছে, এই ধরনের অনেক গ্রেফতার করা হয়েছে সেটি জানিয়ে দিলেই মানুষ নিশ্চিন্তে থাকতে পারত। তাহলে হয়তো তার হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন ধরনের কথা হয়তো উঠে আসতো না। আসবো আবার আপনার কাছে। তানভীর সিদ্দিকী, মাহমুদুর রহমান টেলিফোন কথোপকথন, গ্রেফতার এবং সর্বশেষ অবস্থা, এইটা নিয়ে আসলে জিলু ভাই আমি পুরো বিষয়টা আমার কাছে স্বাভাবিক এবং সুস্থ তো মনে হচ্ছে না। এবং আমরা মাহমুদুর রহমান মান্নার যে বিষয়টা, এটা একটা মানে বাই প্রোডাক্ট অফ এভরিথিং। এই পর্যন্ত সিচুয়েশনে গেল কেন, উনি নিজেকে ওই পর্যায়ে নিয়ে গেলেন কেন, ওনার টেলিফোন সংলাপটা আমার কাছে খুব মনে হয়েছে যে এটা খুব অপরিপক্ক একটা কাজ হয়েছে। টেলিফোনে এই ধরনের বা ভাইবার এই ধরনের কথাবার্তা বলা, ওনার লেভেলের পলিটিশিয়ান কাছ থেকে ওনার আরো সাবধান হওয়া উচিত ছিল। এই ধরনের কথাবার্তা অনেকেই রাস্তাঘাটে বলছে, কিন্তু তাদের সমস্যা হবে না কখনো, কারণ এটা তো রেকর্ডেড না। কিন্তু ওনার বোঝা উচিত ছিল যে উনি আন্ডার সার্ভাইলেন্স, উনি না অনেকেই বাংলাদেশের, এবং বাংলাদেশ সরকারের কাছে সে ধরনের প্রযুক্তি আছে এবং এটা আইনগতভাবে সরকার এটা করছেন। এটা এমন না যে মানে নজরদারি তারা করতে পারবেন না। সুতরাং সেটার জন্য তাকে হয়তো একটু ভুগতে হবে, কিন্তু যে নাটকটা যেটা হলো, এই নাটকটা আনএক্সপেক্টেড, বিশেষ করে ওনার ক্ষেত্রে। এবং আগে যে ইলিয়াস আলীর ঘটনাটা অনেককে আতঙ্কিত করেছে যে ওনার পরিণতি ওরকম হবে কিনা। আমি সরকারকে সাধুবাদ জানাই যে অ্যাটলিস্ট ওনারা 24 ঘন্টা 21 ঘন্টা পরে হলেও ওনারা কনফার্ম করেছেন, কারণ কালকে মধ্যরাতে কিন্তু আরো দুই একটি ক্ষেত্রে হচ্ছে 3 দিন পরে হাজির করা হচ্ছে। এটা খুব আনফরচুনেট। এবং এই সিম্পটম গুলো আপনি যেটা বলছেন যে আমি ওভারঅল চিন্তা করতে চাই, আমরা যে আলাপগুলো করছি এই জুডিশিয়ারিকে নিয়ে আলাপ করছি, কার জামিন হবে কার জামিন হবে না, ল ইজ ব্লাইন্ড, এটা তো আমরা পড়েছি। এখানে আমরা 4 জনই আইনের ছাত্র, কোথায় লেখা আছে যে রায় কি হবে না হবে এটা কোনো জায়গা থেকে ডিকটেশন করা হবে বা কিংবা কেউ আগে থেকে বুঝতে পারবে? এরকম তো হওয়ার কথা না। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে কিছু না কিছু স্পষ্ট দৃষ্টিতে সিদ্ধান্তগুলো কোথা থেকে আসছে, সেটা শুধু জুডিশিয়ারি না, আপনি সব জায়গায় দেখেন, গ্রেফতারের ক্ষেত্রে দেখেন, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখেন। আপনি কম্পেনসেশনের কথা বললেন, আপনি কম্পেনসেশন দেওয়া হচ্ছে যারা বার্ন ইউনিটে আছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে দিলেন যারা বাস পুড়েছে। বাকি যাদের ক্ষতি, আমার যে ব্যবসার ক্ষতি হলো সেই কম্পেনসেশন কে দিবে? আমার জীবন থেকে যে 60 দিন চলে গেল সেটা কে দিবে? আমি যে পরীক্ষা দিতে পারলাম না সেটা কে দিবে? যাদের ও লেভেল এইটা তো হয় না, বাচ্চাদের স্কুল বন্ধ না। আপনি আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার 1,20,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো 1,20,000 কোটি টাকাটা কোত্থেকে আসলো? আর আপনি কম্পেনসেশন দিচ্ছেন কার টাকায়? জনগণের টাকাই তো, তাই না? তো তাইলে এই টাকাটা বাকি ক্ষতিগুলোর চিন্তা করবেন না আপনি? এই জিনিসগুলো তো আমাদেরকে ভাবতে হবে যে আমি বার্ন ইউনিটের ওই লোকগুলো তো আমার কাছে একেবারে মেইন হওয়ার কথা না, পুরো দেশটাই তো আমার মেইন হওয়ার কথা। এখন একটা দেশের যে সামগ্রিক পরিস্থিতি আমরা আছি, আমার সন্দেহ আছে যে হয়তো ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার সমাধান হবে, হয়তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একদিন এক হয়ে যাবে, হামাস এবং ফাতাহ কিন্তু এক হয়ে গিয়েছে, আমাদের এখানে কিন্তু এটা হবে না।
এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনি এক একজনের যে সমস্ত আলাপ আলোচনাগুলো আমি দেখি, আমি খুব ভীত এবং শঙ্কিত যে তারা যেভাবে যে ভাষায় তারা কথা বলেন, কোনো ধরনের সমঝোতার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং এই দেশের যে নৈরাজ্য, যেটা এটা আরো বাড়ার সম্ভাবনা, এখানে জঙ্গিবাদ, যারা জঙ্গিবাদ নিয়ে খুব চিন্তিত এবং উদ্বিগ্ন, আমার সন্দেহ আছে যে এই জঙ্গিবাদ আরো দানা বাঁধতে পারে। এবং তারা বলছেন যে যারা চিন্তিত উদ্বিগ্ন তারা জঙ্গিবাদকে ইনভাইট করছেন এখানে। ইনভাইট, অফকোর্স, এটা তো আপনি যদি এখন ঝগড়াঝাটির ভিতরে ব্যস্ত থাকেন, এবং চোর তো ওই সিচুয়েশনটায় সুযোগটা নিবে যে আপনি এক জায়গায় এনগেজড আছেন, আপনি দরজা জানলা খোলা রেখে আপনি ব্যস্ত আছেন, তো আমি এই সুযোগটা নিব না। আমি যদি চুরি করার আমার প্ল্যান থাকে, এবং যদি এটা ডিস্টেবিলাইজ করার যদি কারোর কোনো প্ল্যান থাকে, দিস ইজ দ্য মোক্ষম টাইম। এখন সমাজে যে নৈরাজ্য যদি ছড়িয়ে যায়, এইটাকে কিভাবে রাজনীতিবিদরা সামনে হাদার পাটোয়ারি? প্রথম যেটি হচ্ছে যে আমাদের মান্না ভাইকে যখন অ্যারেস্ট করা হলো, এটা আমরা এক্সপেক্ট করছিলাম অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু যেটি আপনি বললেন প্রায় 21 ঘন্টা আনট্রেসড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা মেসেজ আসলে। কারণ আমাদের সংবিধানেই বলা আছে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে বা নিয়ারেস্ট কোর্টে হাজির করতে হবে, এর সাথে যোগ হবে তার কোর্টে যাওয়ার সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা যেটাই। শুধু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কাউকে যদি প্রিভেন্টিভ ডিটেনশনে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে দিয়ে দেওয়া হয়, সেটা এখন পর্যন্ত কিন্তু মান্না ভাইকে দেওয়া হয়নি। এই 21 ঘন্টাটা একটা খুব ভয়ঙ্কর সময় সবাই আমরা ছিলাম যে হোয়াট হ্যাপেন্ড। সরকারের ভিতরেই হয়তো একটা সরকার আছে যারা এই 21 ঘন্টাটা ইউজ করেছে, এবং অনেকটা সরকারও মনে হয় দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি হবে, তাকে অ্যারেস্ট দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে নাকি প্রডিউস করা হবে নাকি কি করা হবে, এই বিষয় নিয়ে মনে হয় একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখান থেকে আওয়ামী লীগের কিছুটা শেকিনেসও প্রমাণ হয়ে যায়, ইনকনসিস্টেন্ট ট্র্যাক অফ রেকর্ড, যেটি তামিল ভাই বলছিলেন যে আসলে একটা যুদ্ধ অবস্থার দিকে আমরা যাচ্ছি। দেখেন, আজকেই পত্রিকায় পড়লাম ইরান কিন্তু ইতিমধ্যেই 10 বছর পারমাণবিক কোনো এক্সপেরিমেন্ট করবে না, এরকম একটি চুক্তি আমেরিকার সাথে করছে। সো এরকম চরম বৈরী দুটি শক্তি, দুটি ডিফারেন্ট জাতি, একটা পার্সিয়ান একটা আমেরিকান মিক্সড নেশন, তারা কিন্তু কি সুন্দর যুদ্ধের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত যুদ্ধ অবস্থায় না গিয়ে একটা সমাধানে চলে আসছে। কিভাবে আসলো তারা? হ্যাঁ, আলোচনার মাধ্যমে, ডেফিনেটলি আলোচনার মাধ্যমে, অবশ্যই আলোচনার মাধ্যমে, সেটা আমি অবশ্যই ডিসকাশন জাস্টিস তো হতেই হবে। আর জাপান যখন আমেরিকা অ্যাটাক করলো পার্ল হারবারে এবং খুব সাকসেসফুলি করলো, তখন সমস্ত কমরেডরা এসে জেনারেলকে কংগ্রেচুলেট করলো, ইটস এ ওয়াইজ মুভ। তখন জাপানের যিনি জেনারেল, উনি খুব মানে গম্ভীর মুখে বললেন যে একজন ওয়াইজ মানুষ কখনো যুদ্ধ করে অ্যাটাক করে না। সো অ্যাটাকিং যুদ্ধ ইজ নট এ ওয়াইজ মুভ। আজকে দুটি দল আমি বলবো অনেকটা অকারণেই এবং কোনো সঠিক যৌক্তিক কারণ ছাড়াই দেশটাকে একটা যুদ্ধ অবস্থার দিকে নিয়ে গেছে। আজকে আমরা একই জাতি, একই নেশন, একই সিঙ্গেল প্লেটে আছি। এমন তো না যে বাংলাদেশ খুব বড় বড় পাহাড় দিয়ে ডিভাইডেড, পাহাড়ের এক পাশে এক ধরনের কালচার, আরেক পাশে আরেক রকমের কালচার, এক পাশে এক ধরনের ফুড হ্যাবিট, আরেক পাশে এক ধরনের, এরকম কিছুই না। সিম্পলি একটা নেশন, হোমোজেনিয়াস। এবং পৃথিবীর মধ্যে সিঙ্গেল প্লেটে এতগুলো হোমোজেনিয়াস মানুষ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। এই দেশটা যদি একবার একত্রিত হয়ে ডেভেলপমেন্ট শুরু করে, এটা ডেভেলপমেন্ট হবে খুব দ্রুত, কারণ অনেকগুলো ছোট ছোট প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে না। আমেরিকাতে গেলে দেখা যায় আউট অফ মেনি তারা একটা নেশন করেছে। আমরা কিন্তু অলরেডি একটা নেশন হয়েই আছি, কিন্তু আমরা বারবার এই হোঁচটগুলো খাচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের দুই নেত্রী কখনোই লেডি এলিজাবেথ হতে পারছে না, তারা লেডি ম্যারি স্টুয়ার্ট হয়ে যাচ্ছে। এলিজাবেথ ছিলেন যখন কুইন হলেন, ওনার যখন 10 বছর বয়স, তখন ওনার বাবা মার ম্যারেজটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো। সো শি ওয়াজ নোন অ্যাজ বাস্টার্ড প্রিন্সেস অল থ্রু হিজ লাইফ আনটিল শি বিকাম কুইন। কিন্তু যখন উনি কুইন হলেন তখন, এবং সারা জীবন তিনি ক্যাথলিকদের দ্বারা টর্চার্ড, কুইন হওয়ার পর উনি প্রথম যে কাজটি করলেন, ক্যাথলিকদের প্রোটেকশন করলেন, যে আমি প্রোটেস্ট্যান্ট কুইন, বাট কোনো প্রোটেস্ট্যান্ট যেন কোনো ক্যাথলিককে কোনো টর্চার না করে। দ্যাটস ওয়াই শি বিকাম এলিজাবেথ দ্য গ্রেট। আমাদের এই দুজনের মধ্যে একজনকে গ্রেট হওয়া প্রয়োজন, একজনকে এই ব্যাটলিং বেগম অথবা ড্রামা কুইন্স থেকে বের হয়ে এসে ট্রু ন্যাশনাল লিডার হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু এরকম একটি ন্যাশনাল লিডার হতে পেরেছিলেন, কিন্তু 71 সালের পরে বঙ্গবন্ধু যে নৌকা তৈরি করলেন এবং সেটার মাঝি উনি হলেন, মাঝির এক পাশে থাকলেন আওয়ামী লীগ, আর এক পাশে আর কোনো দল উনি তৈরি করলেন না। এটা আবুল মনসুর আহমেদ তার বইতে বলেছে, আমার দেখা রাজনীতি 50 বছর, যে কারণে নৌকাটা একদিকে তলিয়ে গেল। জ্ঞান তাপস আব্দুল রাজ্জাক সাহেব 72 সালে বা 73 সালের দিকে গিয়ে উনি বঙ্গবন্ধুকে কনভিন্স করার চেষ্টা করলেন যে আপনি আপনার অর্থে, আপনার নির্দেশনা একটা বিরোধী দল তৈরি করেন, তা নাহলে দেশে অরাজকতা হবে। বঙ্গবন্ধু এটাকে হেসে উড়িয়ে দিলেন, যার ফলশ্রুতিতে 73 ইলেকশনে দেখা গেল আওয়ামী লীগ এমনিতেও সরকার গঠন করতে পারত, কিন্তু অতিমাত্রায় বল প্রয়োগ করে কিছু আসন নেওয়ার কারণে জনমনে একটা অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে। এবং যখন 75 সালে খালেদ মোশাররফ মুভমেন্টটা করলেন, সাকসেসফুলি মুভমেন্টটা হয়ে গেল,
টেক ওভার দ্য পাওয়ার উনি করে ফেললেন। ছোট্ট একটা ভুল, সেটি হচ্ছে ওনার মা এবং ওনার ভাই আওয়ামী লীগের কিছু নেতার সাথে গিয়ে ইয়া করলেন, মিছিল করলেন, সাথে সাথে কিন্তু খালেদ মোশাররফের পতন হয়ে গেল। 91 সালের ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন, যেটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, সেটা নিয়ে যদি কেউ কথা বলে একমাত্র জাতীয় পার্টি বলতে পারবে, কারণ 91 সালে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টির ছিল না, আমাদের সমস্ত নেতারা জেলে ছিলেন, পার্টির চেয়ারম্যান সহ। সেই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ হেরেছে, আনএক্সপেক্টেডলি হেরেছে আমি বলবো। তো এটা কিন্তু আওয়ামী লীগকে মনে রাখতে হবে যে এভরিথিং যদিও কন্ট্রোলে আছে আপাত দৃষ্টিতে, কিন্তু জনগণের মনে কি আছে এটা কিন্তু অবশ্যই জাতীয় আওয়ামী লীগকে নজরে রেখেই কাজ করতে হবে, তা না হলে হঠাৎ করে তারা আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। জি ধন্যবাদ। দেখুন, আপনি আমাকে এর আগে ফ্লোরের সময় একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে ডু অর ডাই সিচুয়েশন সৃষ্টি হয়েছে কিনা। কিছুটা তো বটেই, এবং এই সিচুয়েশনটা সৃষ্টি করেছে কে? একটা কথা যেমন ক্রসিং দ্য লাইন অফ রুবিকন, অর্থাৎ এটা ওই যে ধর্মযুদ্ধের কনসেপ্টে ব্যবহার করতে, যে ইউ হ্যাভ ক্রসড এ লাইন, যে ওখান থেকে আপনি যেদিকে যাবেন ইউ আর ইন ট্রাবল। আজকে 2009 থেকে যেভাবে সরকার পরিচালনা করা হয়েছে, দ্য কান্ট্রি হ্যাজ বিন টোটালি ডিভাইডেড। আইনের শাসন নাই, বিচার নাই, লুটপাট হচ্ছে, শেয়ার মার্কেট থেকে সমস্ত ব্যাংক লুট হয়ে গেছে, সর্বশেষ যে 40% কি কেবলমাত্র 2009 থেকেই হয়েছে না তারও আগে থেকে হয়েছে? আপনি হয়তো মাত্রা নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু পুরো দায়টা কি কেবল 2009 এর পরে যারা তাদের উপরই বর্তাবে নাকি? 2009 এর উপরে কেন মানুষের একটা অন্যরকম আশা সৃষ্টি হয়েছিল, কারণ তারা বলেছিলেন যে আমরা পরিবর্তন আনবো। এটা শুরু হয়েছে 71 সালে, যখন সেই সোনার খনি যখন পাওয়া গেল, যখন কম্বল চোরের বিচার হলো না, সেখান থেকে শুরু হয়েছে। মানে যিনি পরিবর্তনের কথা বলবেন তার উপরই মানুষের আশা থাকবে, যিনি বলবেন না তার উপরে কোনো আশা থাকবে না। আগের সরকার যে ভুলগুলো করেছে, যেমন আমরা একটা কথা বলি যে বিএনপিতে সেই সময় যারা দুর্নীতি করেছিল, তারও যদি সঠিক বিচার হতো, কিছু তো দুর্নীতি হয়েছে, এটা তো কেউ অস্বীকার করে না। সেই বিচারের জন্য কেন এখন আপনি ক্ষমতায় বিএনপির সময় দুর্নীতির জন্য আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতে হবে কেন, আর আওয়ামী লীগের বিচারের জন্য আওয়ামী লীগের সময় দুর্নীতির জন্য বিএনপির জন্য অপেক্ষা করতে হবে কেন? কেন বিএনপির সময় দুর্নীতি হলে বিএনপির সময় সেই বিচার হবে না, সেটি আওয়ামী লীগের সময় দুর্নীতির জন্য আওয়ামী লীগের সময় বিচার হবে না কেন? 2008 নির্বাচন নিয়েও কথা আছে, এবং 2014 পাঁচের নির্বাচন নিয়ে তো কথা আছেই। তো সেইখানে যারা আমরা ইয়াং জেনারেশন, যারা এই জেনারেশন আমরা পলিটিক্স করতে চাই, যারা আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই, যে ঠিক আছে ধরে নিলাম তর্কের খাতিরে যে বিএনপি সেখানে করেনি, কিন্তু আপনি তো সেটা করার এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসছেন, কিন্তু আপনি করলেন কি নেগেটিভলি আরো অনেক নিচে আপনার পারদ নামায় নিলেন, যার জন্য এমন একটা সিচুয়েশন আছে যে সরকারি স্পেশালি যারা বাহিনী প্রধান, কিছু কিছু বাহিনী প্রধান দিয়ে আপনি এমন কাজ করিয়েছেন, অথবা কিছু সরকারি কর্মকর্তা এমন কাজ করিয়েছেন, আনঅফিশিয়ালি তারাই এখন বলে যে এই সরকার যদি ক্ষমতায় না থাকে, এই রুলিং পার্টি যদি ক্ষমতায় না থাকে, দেন উই আর ইন বিগ ট্রাবল। হ্যাঁ, সো এই যে ক্রসিং দ্য লাইন অফ রুবিকন, হ্যাঁ, এমন একটা প্রিডিকামেন্ট সৃষ্টি হয়েছে। এখন আমাদের শামীম সাহেব এসে শামীম সাহেব বলে যে দুই ব্যাটলিং লেডি। হ্যাঁ, আপনি দেখেন বেগম জিয়া, আপনি 96 সালে আন্দোলন করলেন যে কেয়ারটেকার সরকার চাই, আপনি বিশ্বাস আস্থা রাখতে পারছেন না, শি এগ্রিড, একটা করে নির্বাচন করে সে সেই ক্যাটাগরি বিল দিলেন, 3টা বার নির্বাচন হলো। কিন্তু এখন আপনারা যখন ক্ষমতায় আসছেন, এরপরে 2014 সালে ওখান থেকে চাপে পড়ে যেভাবে হোক আপনাদের এগ্রি করেছি, এবং সেটা আপনার দাবি মুখ, চাপের মুখ। বিএনপি কখনই যেভাবে এখন এই রুলিং পার্টি গভর্নমেন্ট মেশিনারি ব্যবহার করছে বা এখন পর্যন্ত করেছে, আই ডোন্ট থিঙ্ক পার্সোনালি যে বিএনপি এটা কল্পনা করেছে যে এইভাবে তাদেরকে ব্যবহার করে ক্ষমতা কন্টিনিউ করা উচিত, কল্পনাও করে নাই সেটা। এবং এই যে এক্সাম্পল সৃষ্টি হলো, গণতন্ত্রের কথাটা কি? দ্য ডেফিনেশন অফ গণতন্ত্র ইজ দ্য রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি। হ্যাঁ, এখন 5ই জানুয়ারি নির্বাচন যদি বিএনপি পার্টিসিপেটও করতো, তারপরে যদি এরকম একটা দাবি উঠতো যে আমরা আপনার ম্যান্ডেট চেক করেন, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে রাজাপাকসে, তারা তো দাবি করে নাই, কেউ দাবি ছাড়াই গণতন্ত্রে আপনার সমস্ত উন্নয়নের চাবিকাঠি একটাই, দ্যাট ইজ দ্য পলিটিক্যাল স্টেবিলিটি। ইফ দেয়ার ইজ নো পলিটিক্যাল স্টেবিলিটি, নাথিং উইল গো ইন অর্ডার। আপনি আপনার শক্তি দিয়া, আপনার রাষ্ট্রীয় সংস্থা দিয়া টেম্পোরারি আপনি এটাকে সাপ্রেস করতে পারবেন, 2 দিন পর কিন্তু আবার বেড়ে যাবে। যেমন আমাদের আওয়ামী লীগ বন্ধুরা বলা শুরু করলেন, আমাকে 1 মিনিট সময় দেন, বলা শুরু করলেন যে শান্তির নহর বয়ে যাচ্ছে, দেশে সুশাসন বিরাজমান, এভরিথিং ইজ ফাইন, কাম অ্যান্ড কোয়েট।
গণতন্ত্র চ্যাম্পিয়ন হলেন এবং গণতন্ত্র তারা বিদেশে রপ্তানি করবেন, এটা বলা শুরু করলেন। একটা বিরোধী দল, আপনারা সবাই বলেন যে তারা কেউ মাঠে নামতে পারে না, যে কারণে নামুক বা নামুক সেটা পার্টি পলিসি। দেশ তো অচল হয়ে গেছে, কোথায় তাহলে গণতন্ত্র থাকলো? তাহলে আপনারা যদি গণতন্ত্রের মাধ্যমে সুশাসন করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ডু ইট বাই এ নর্মাল ডেমোক্রেসি, যে কনফিডেন্সের বিরোধী দলকে ভিন্ন মতকে দমন করে নয়, আপনি দমন করতে ব্যারিস্টার পারবেন। হাসানের জবাব দেবেন, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নার ইস্যুটিকে আপনি কিভাবে দেখেন? এবং আমরা লক্ষ্য করলাম যে উনি দুজনের সঙ্গে দুটো টেলিফোন কনভারসেশন বেরিয়েছে, এটিতে আপনার দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা হয়েছে এবং সেই নেতা বলছেন যে আন্দোলন সম্পর্কে দ্বিধাগ্রস্ত তিনি। এবং সেখানে অনেক ধরনের কনভারসেশন হচ্ছে, আমি সেটি রিপিট করতে চাই না। আবার মিস্টার মান্না আরেকজনের সঙ্গে, অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যে ব্যক্তি আবার বলছেন এসব বিএনপি টিএনপিতে কিছু হবে না। বোঝাই গেছে যে তিনি আসলে বিএনপিও না, আওয়ামী লীগও না, বা এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া। সব মিলিয়ে আপনার নিজের প্রতিক্রিয়াটা কি, যা কিছু ঘটলো, যা কিছু শুনলেন দেখলেন? দেখুন, প্রাইভেটলি আমাদের কিন্তু অনেকের সাথে কথা বলে, বিভিন্ন দলের, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন। 75 থেকে আপনি যদি 96 পর্যন্ত আওয়ামী লীগ দেখেন, প্রাইভেটলি অনেকে স্বীকার করেছে যে সেই সময় যে আন্দোলন সংগ্রাম তারা করার চেষ্টা করছে, অনেক জায়গায় এই যে 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 জনও খুঁজে পাওয়া যায়নি। ক্ষমতায় থেকে পলিটিক্স করা হুইচ ইজ এ ফ্যাশন অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা মনে হয় সেটি ঠিক আছে ব্যারিস্টার হোসেন, কিন্তু এটি তো ঠিক যে 21 বছর খুঁজে না পাওয়া গেল, 21 বছর পরে তারা ঠিকই ক্ষমতা এসছে এবং তারা ইতিমধ্যেই যেভাবেই হোক না কেন 10 বছরের অধিক কাল ক্ষমতায় আছে। আর আপনারা তো ক বছর ক্ষমতার বাইরে, এখন তো আপনাদের 21 জনও অনেক জায়গায় দেখা যাচ্ছে না। দেখা যায় আপনি যদি টিভিতে দেখেন যে এত জুলুম অত্যাচারের পরেও মিছিল মিটিং কিন্তু বিএনপির হচ্ছে, কিন্তু মিডিয়াটা এমন হয়েছে, হার মাস্টার ভয়েস যেটা বলছিলাম আরসি সেখানে, যে মিডিয়াতে সেটা আসে না বিভিন্ন ভাবে, কিন্তু না হলে আন্দোলন সংগ্রাম চলছে কিভাবে? চলছে তো, মিছিল মিটিং করেছে, এই ধরনের কোনো নিউজ তো আমরা পাই না। আমি কালকেও অনেক মিডিয়া বলছেন যে মিডিয়াতে আসে। এখন আপনি মাহমুদুর রহমান মান্না সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। মান্না ভাই, আমি মনে করি যে মাহমুদুর রহমান মান্না ইজ মান্না এই কারণে যে যেখানে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাওয়া হচ্ছে, সত্য অলমোস্ট নির্বাসনে, রাষ্ট্রীয়ভাবে সত্য নির্বাসনে যাচ্ছে, সেইখানে হি ডিড সামথিং এবং সে সেটা ডিজাউন করে না, এইটাই হচ্ছে তার গ্রেটনেস। সে বলেছে ইয়েস আমি কথা বলেছি, কিন্তু এখানে যেভাবে প্রচার করা হয়েছে সেইটা বিকৃত করা হয়েছে। আজকে আমি লোয়ার কোর্টে ছিলাম এবং ওই কোর্টের ভিতরে ছিলাম যখন যার জামিন পিটিশন করা হয়, তিনি নিজেও টেকনিক্যালি মানে কারিগরি দিক থেকে করা হয়েছে, মানে উনি বলছেন বা আপনি মনে করছেন এটা তো আপনি জানেন যে ডিস্টর্ট করা হচ্ছে, ডিস্টর্ট করা হয়েছে। সে বলেছে যে যেগুলো বলেছেন সেগুলোকে উপস্থাপন করবার সময় অন্যরা অন্যভাবে করেছে। উনি তো, আমি সোফার আমি যে বুঝেছি যে মিডিয়াতে ঠিক প্রপারলি উপস্থাপন করা হয়নি, কিন্তু কনভারসেশনটা ওনার নয় বা সেখানে কোনো টেকনিক্যাল ডিস্টরশন হয়েছে সেটি বোধহয় বলে। দেখেন, টেকনোলজি এমন জায়গায় গেছে, এটা আমরা সবাই জানি। যে সেটি উনি বলেছেন কিনা আদালতে, যে উনি বলেছেন যে আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গ উনি এনেছেন, যে আমি বলেছি যে এখানে যদি গণতান্ত্রিক আন্দোলন করতে যান তাহলে ক্যাজুয়ালিটি হতে পারে, তো সেটাও গ্রহণ করতে হবে। তাহলে লাশের রাজনীতির কথা আমি কিভাবে বললাম? আমি তো গণতান্ত্রিক আন্দোলনের কথা বললাম, এই কথাটা উনি স্পেসিফিক্যালি কোর্টে নিজেই মেনশন করেছেন। হ্যাঁ, তো সেটা এখন আন্দোলনের মাধ্যমে প্রাইভেটলি অনেকের অনেক রকম ওপিনিয়ন থাকে। একটি দল যারা অনেকে আজকে বিএনপিকে সন্ত্রাসের লেবেল দেওয়ার চেষ্টা করছে, দেখুন কোন সন্ত্রাসের সাথে বিএনপির তুলনা হবে না। আয়ারল্যান্ডের উত্তর প্রান্তের ছোট একটি অংশে এইটা হয়েছে। আপনি যদি শিখ বিদ্রোহ বলেন সেটা ছোট একটা অংশ হয়েছে, আপনি যদি এলটিটি বলেন সেটা শ্রীলঙ্কার উত্তর অংশে। বিএনপি এখন পর্যন্ত 5 বার সরকার গঠন করছে, অলমোস্ট প্রতিটি ঘরে বাংলার নেতা অথবা সমর্থক রয়েছে, যাদের 37% কন্টিনিউয়াসলি জনসমর্থন এনজয় করে, এবং আমরা মনে করি সুইং ভোটারের সবচেয়ে বড় অংশ এখন বিএনপির পক্ষে, ডিসপাইট অফ অল দ্যাট হ্যাপেন্ড। তো সেই দলকে একই কাজটা আপনারা করেছেন। যেমন শাহরিয়ার কবিরই পরশুদিন দেখলাম আমি একটি টেলিভিশন চ্যানেলে বলছেন যে এই ধরনের টেলিফোন কনভারসেশনকে সূত্র ধরেই তাকেও বিএনপি 2001-এ গ্রেফতার করেছে এবং নিপীড়ন নির্যাতন করেছে। সো দ্যাট ওয়াজ এ ব্যাড এক্সাম্পল দ্যাট উই ডু নট সাপোর্ট। এই যে আমরা সাপোর্ট করি না যে সেই জিনিসটা হয়েছে সেইটাই যে আপনি প্রতিহিংসা নেবেন, সেটা তো হবে না। দ্যাট সেটা হতে পারে এবং সেটা উই ক্যানট সাপোর্ট দ্য টর্চার। 2 মিনিট করে প্রত্যেকের জন্য, যে বর্তমান যে অবস্থা চলছে, অচল অবস্থা, আদৌ অচল অবস্থা কিনা আপনি মানবেন কিনা সেটিও একটি প্রশ্ন।
সব মিলে এর থেকে বেরোয়ার আসলে উপায় কি? মানে বেরোতে তো হবে, বিশেষ করে জনগণ তো এটি আসলে সহ্য করতে পারছে না। এক পক্ষ আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের হয়তো এক ধরনের তৃপ্তি আছে, ওনারা ক্ষমতায় কখনো না কখনো যাবেন সেই ধরনের একটা স্বপ্ন আছে। স্বপ্ন থাকলে মানুষ বেঁচে থাকে, লড়াই করবার চেষ্টা করে। কিন্তু মাঝখানে যারা আছেন তাদের অবস্থা তো খুবই খারাপ। অবশ্যই মাঝখানে আছি বলতে আমরা সাধারণ জনগণ যারা আছি, জি। এদেশের সকল জনগণই চায় যে এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি ইনিশিয়েটিভ নেওয়া হোক। এখন আমি আপনার সাথে করমর্দন করার জন্য হাত বাড়াবো, তার পরিপ্রেক্ষিতে আপনার সাইড থেকে কি ইনিশিয়েটিভ আসবে সেটাও তো দেখার বিষয়। জনাব মরহুম আরাফাত রহমান কোকো যখন মারা যায় তখন সব দেশের মানুষজন তাকিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো ধরনের সমবেদনা জানানোর জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় কিনা, এবং দেশের সকল মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটার সাথে সেটা কিন্তু ব্যত্যয় ঘটেনি, এবং প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং অনেকটা আনএক্সপেক্টেডলি বলবো আমরা, সেখানে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন। আইসিইউতে একজন রোগী অসুস্থ থাকলেও কিন্তু সেখানে যে আমরা দেখে আসি, কিন্তু সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীকে গেট থেকে ফেরত দেওয়ার মাধ্যমে আমাদের আরেকটি শঙ্কার সৃষ্টি হয়েছিল জনমনে যে এখান থেকেও কি সংলাপের যে একটি শুরু হতে পারতো, হয়তো এই ধরনের কোনো একটা পরিস্থিতি থেকে বিএনপি আবার পিছিয়ে গেল কিনা। আর দেশ আসলে সত্যি ব্যারিস্টার সরওয়ার যেটা বলেছেন যে আসলে ডিভাইডেড হয়েছে, এটা তো সত্যি। দেশ ডিভাইডেড হয়েছে। এখন দেশে দুইটা ডিভাইডেশন, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি। এখন বিএনপি যতক্ষণ পর্যন্ত না স্বাধীনতার বিরোধী যে শক্তি আছে তাদেরকে বাদ দিয়ে সংলাপে আসার জন্য একটা ইনিশিয়েটিভ নিবে, কারণ আওয়ামী লীগ থেকে কিন্তু প্রত্যেকবারই বলা হয়েছে, বলছে যে সংলাপ আমরা করব, কিন্তু বিএনপির সঙ্গে আমরা বসবো না। অবশ্যই এই কথা কি আওয়ামী লীগ প্রকাশ্যে বলেছে? এই কথা বেশ কয়েকবার আওয়ামী লীগের নীতি নির্ধারণী জামাতকে ছাড়তে হবে, কিন্তু আমি জামাতের সঙ্গে সংলাপ করব না, বিএনপির সঙ্গে করব, এই কথা কি স্পষ্ট বলেছে? সংলাপ হবে না, সংলাপ করা যাবে না, বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল আওয়ামী লীগের থেকে আসবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। বিএনপি যে সংলাপ চায়, বিএনপিকে তো বলতে হবে যে সংলাপ কিসের জন্য চায়। বিএনপি যদি মনে করে আমরা সংলাপ চাই শুধুমাত্র কিভাবে তত্ত্বাবধায়ক সরকার আসবে, আমরা ক্ষমতায় যাব সেই জন্য সংলাপ, বিএনপির কাছ থেকে তো যদি আমরা দেখতাম যে বিএনপি সংলাপ চায় আমাদের দেশের পররাষ্ট্রনীতি নিয়ে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সংলাপ হবে, আমাদের দেশের পরবর্তী 20 বছর 50 বছর কিভাবে যাবে সেটা নিয়ে আমি আসবো আপনার কাছে। তানভীর সিদ্দিকী। ধন্যবাদ। আমি সামগ্রিক পরিস্থিতি আমি খুব একজন নাগরিক হিসেবে, ওনারা তো তিনটা পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড, আমার তো সেই পরিচয় নাই, সুতরাং আমি তৃতীয় পার্টিও না। সুতরাং আমার জন্য আশঙ্কার কারণটা হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে আমি আমার জীবনযাপন করতে পারবো কিনা। ওনাদের যে উনি রাজনৈতিক কৌশলের কথা বললেন, রাজনৈতিক কৌশল হলে ঠিক ছিল, কিন্তু রাজনৈতিক কূটকৌশল হলে সমস্যা আছে। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রাজনৈতিক কূটকৌশলের একটা চরম এক্সট্রিম মানে আর কি প্রকাশ বা বই প্রকাশ নানাভাবে, এটা আমরা বুঝতে পারি। এবং আমার জনগণ তো এত বোকা না। আমি আজকে সকালে আপনার হবে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে আমাদেরকে নিয়ে একটা হিয়ারিং, বাংলাদেশ নিয়ে আজকে যারা কথা বলেন যে বিদেশিদের ব্যাপার স্যাপার, তাদেরকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না নানা কারণে, এবং আরো বাইরের থেকে তারাও নানাভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ কিন্তু আছে এর ভিতরে, আমি অস্বীকার করতে পারবেন না তাদেরকে, এই আমাদের যে বিকজ আমরা নানাভাবে তাদের সঙ্গে কানেক্টেড। দুজন নেত্রী যদি শুভবুদ্ধির পরিচয় না দেন, তাদের মান অভিমান যদি তারা না বলেন, দেশের স্বার্থ যদি তারা চিন্তা না করেন, তারা যদি নিজের বা দলের স্বার্থে যদি কাজ করতে থাকেন এবং এভাবে যদি দেশটা চলতে থাকে, আমি সামনে শুধু নৈরাজ্য ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি আপনাকে বলি, গত জাস্ট 23 তারিখে আপনারা জানেন যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন ঢাকাতে এসেছেন, ওনার একটা অনুষ্ঠান পাবলিক লেকচার ছিল, আমার সেখানে থাকার সুযোগ হয়েছিল। উনি যে সমস্ত উদাহরণগুলো দিলেন বাংলাদেশ, উনি বইপত্রে যে সমস্ত কথা বলেছেন, কোথায় আমরা পিছিয়ে ছিলাম। 16 কোটি লোক এখানে, যারা পরিশ্রমী একটা জাতি, আমরা শুধুমাত্র রাজনৈতিক নির্দেশনার অভাবে আমরা আজকে উপরে উঠতে পারছি না। এবং উনি যে সমস্ত মানে বাংলাদেশ নিয়ে যে সমস্ত আশাবাদের কথা উনি বললেন, সেদিনও বললেন, আগেও সবসময় বলে এসছেন, যেটা ভারতের অনেক জায়গা থেকে আমরা উপরে আসছি। উই আর ফেসিং একটা হিনিয়াস প্রিভেন্টেবল ম্যান-মেড ক্যাটাস্ট্রফি। এটা আমরা জাস্ট আমাদের কনকক্টেড একটা ক্যাটাস্ট্রফি, এটা গড় থেকে চাপিয়ে দেওয়াও না, কোনো ন্যাচারাল ক্যালামিটিও না, আমরা তৈরি করেছি। এবং এটা খুব হিনিয়াস, কারণ পেট্রোল বোমায় লোক মারা যাচ্ছে, ক্রস ফায়ারও লোক মারা যাচ্ছে, দুটোই হিনিয়াস। ক্রস ফায়ার যখন শুরু হয় 2001-2 সালে, প্রথম দিকে কিন্তু অনেক বড় বড় সন্ত্রাসী ক্রস ফায়ারে মারা হতো। এক পর্যায়ে দেখা গেল পিওর কমিউনিস্ট তাত্ত্বিককে
তাকেও কিন্তু, যার সাথে সন্ত্রাসের কোনো যোগাযোগ নেই, তাকেও কিন্তু ক্রস ফায়ারে মারা হয়েছে। তো এখনো যে ক্রস ফায়ার গুলো হচ্ছে, এগুলো যে কোথায় গিয়ে থামবে এটা বলা খুব মুশকিল। প্রশাসন অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, সরকার প্রশাসন নির্ভর হয়ে যাচ্ছে, এবং এক পর্যায়ে এটা ফ্রাঙ্কেনস্টাইন হতে বাধ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সমাধানটা খুব সহজ আবার খুব কঠিন, কারণ সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো সময় পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। তাকে পার্লামেন্ট ভেঙে দিয়ে ফোর্স করা যাবে না, সেটা সংবিধানে অ্যালাউ করা, এটা কিন্তু বিএনপিকে বুঝতে হবে। তো সেখান থেকে অবশ্যই সফট টোন দুজনেরই প্রয়োজন, কারণ সমাধানের চাবিটা কিন্তু একজনের কাছেই আছে। সমস্যাটা অনেক মিলে তৈরি হতে পারে, কিন্তু সমাধান কিন্তু এক জায়গাতেই। আমি লেজিটিমেট সমাধানের কথা বলছি, এবং সেক্ষেত্রে অবশ্যই বিএনপিকেও এমন একটা আচরণ করতে হবে যাতে আওয়ামী লীগের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উদার হওয়ার মানসিকতা তৈরি হয়, তাকেও কটাক্ষ করে কথা বলা, বা একটি সুষ্ঠু পরিবেশ দ্রুত আমাদের তৈরি করতে হবে। তা না হলে আমাদের দেশে যেটি চলছে, এটি হচ্ছে মাৎসন্যায়ের প্রারম্ভ, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে চূড়ান্ত মাৎসন্যায়। জি, এই প্রধানমন্ত্রী একবার বলেছিলেন এর আগের টার্মে যে উনি মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। সো আমরা মদিনার সনদের আসলে কিছুই দেখতে পাচ্ছি না, বল সম্পূর্ণ তার কোটে। শামীম সাহেব যেভাবে বলছে, আমি ওনার সাথে একমত। সমাধান একেবারে সহজ, আবার একেবারেই কঠিন। হ্যাঁ, উনি যদি ইচ্ছে করে, উনি যদি প্রমাণ করে যে শি ইজ ডেমোক্রেটিক, তাহলে উনি রিকল করতে পারে জিয়া, এবং ইট ইজ হার রেসপন্সিবিলিটি টু মেক দ্য কান্ট্রি স্টেবল। আমি আমার এই ভাইয়ের সাথে একবার সম্পূর্ণ, যে আমাদের দেশের যে হিউজ পোটেনশিয়ালিটি, দেখুন যদি জাস্ট 10 বছর যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ার ওই লেভেলে চলে যাব। সো কান্ট্রি ডিস্ট্রয় কারা করতেছে? এই যে হোয়াট লিগাসি শি ইজ লিভিং বিহাইন্ড আস, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর ওনাকে ইতিহাস কিভাবে করবে ওনারা দেখেন সবচেয়ে ক্ষতি করে সুবেদার টাইপ ইন্টেলেকচুয়ালরা। এই মান্না সাহেবের কথা বললেন, সুবেদার টাইপ ইন্টেলেকচুয়াল কি? বিভিন্ন বাহিনীতে কমান্ডিং অফিসারের নিচে একজন সুবেদার থাকে, তো কমান্ডিং অফিসার জিজ্ঞেস করে, স্যার সূর্য কোন দিক থেকে উঠছে? বলে, স্যার আপনি যে দিক থেকে বলেন। তো সে বলে কি, আজকে মনে হলো যে সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠছে। বলে, স্যার একেবারে সম্পূর্ণ সঠিক, সূর্য পশ্চিম দিকে উঠছে। সো আনফর্চুনেটলি আমাদের যারা পাওয়ারে থাকে এবং যারা মানে কিছু ভাগ হালুয়ালুড়ি ভাগ নিতে চায়, তারা এরকম ওই সূর্য পশ্চিম দিকে তাদের উঠছে, এবং যখন ওই হার মাস্টার ভয়েস যে কথা প্রধানমন্ত্রী অথবা ক্ষমতায় যারা না থাকে সেই কথা ইনিয়ে বিনিয়ে বলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে, সত্যতা থেকে অনেক দূরে তাদেরকে নিয়ে যায়। এই সুবেদার টাইপ ইন্টেলেকচুয়াল যারা, এরা দেশকে অনেক ক্ষতি করছে এবং দেশকে তারা প্রোগ্রেস করতেছে না সামান্য বেনিফিটের জন্য। আপনি দেখেন রাষ্ট্রীয় সংস্থা দুদক, নির্বাচন কমিশন, সামান্য একটা বেনিফিটের জন্য তাদের মেরুদণ্ডহীনভাবে কিভাবে বেনিফিট এনজয় করার জন্য জনস্বার্থে রাষ্ট্রের সাথে কাজ করছে না। এই সুবিধার টাইপ যে ইন্টেলিজেন্স তাদের জন্য রাষ্ট্র, এবং প্রধানমন্ত্রী যদি এককভাবে ইনিশিয়েটিভ, আপনার ডায়লগ হলে যে সমাধান হবে এটা তো কোনো নিশ্চয়তা। আমরা একেবারেই শেষ মুহূর্তে প্রত্যেকের জন্য থাকে কনক্রিট কোনো প্রপোজাল থাকলে, কনক্রিট এই মুহূর্তে কি করণীয় তানভীর সিদ্দিকী? ইমিডিয়েটলি বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, কোনো উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। আপনি এই জিদ দিয়ে কিংবা সন্ত্রাস দিয়ে জয়ী হতে পারবেন না, কেউই পারবেন না। এটা আমি মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো ওনারা সাফার করবেন না, কিন্তু পুরো দেশটা সাফার করবে। ইমিডিয়েটলি সংলাপে বসতে হবে, অথবা একটা জাতীয় ঐক্যের ডাক দিতে হবে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা, এই সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে নাকি ন্যাশনাল লিডার হতে হবে। আওয়ামী লীগের লিডার হয়ে থাকলে এটা দেশ সাফার করবে। একটি চরম জাতীয় ঐক্য তৈরি করে আমাদের যে জাতীয় ঐক্যের যে প্রবলেমগুলো আছে এগুলোকে সলভ করে ফেলতে হবে, এবং সেটা সংলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই করতে হবে। তাতে যদি বিএনপি কোনো কারণে সাড়া না দেয়, তাহলে বিএনপি আস্থা করে নিক্ষিপ্ত হবে। জি, আমি এই ছোট আরেকটা প্রশ্ন বুঝি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরাফাত কোকোর মৃত্যু পরে গেলেন, ঠিক তার 2 দিনের মাথায় তার টেলিফোন লাইন কাটা হলো এবং খাবার বন্ধ হলো। আপনি দেখেন, আমার ছোট্ট একটা প্রশ্ন যারা এই অনুষ্ঠান দেখছে, সমাধানের কথা না, সমাধানের কথা বলছি, যে উনি যদি আসলেই ওনার সেই গুড মাইন্ড, গ্রেট মাইন্ড নিয়ে ওখানে যেতেন, তাহলে এটার সাথে কি এটা যায়? সমাধান হলো বল প্রধানমন্ত্রীর কোর্টে, বল তার কোর্টে, তার ইনিশিয়েটিভে, তার প্রমাণ করতে হবে, তার দল গণতান্ত্রিক, সেই গণতান্ত্রিক এবং দেশের স্টেবিলিটি আনা। শুধু শক্তি প্রমাণ করবার নেই মনে করেন আপনি? আমরা তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী বেগম জিয়া গত 1 বছর ধরে কন্টিনিউয়াসলি আবেদন জানাচ্ছে, আসুন 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংকটটা সৃষ্টি হয়েছে আমরা সমাধান করি। বারবার আনফরচুনেটলি এমন একটা মনে করছেন সব মানে বলটা এখন প্রধানমন্ত্রীর কোর্টে, প্রধানমন্ত্রীর কাছে, এবং আলোচনার মাধ্যমে আমরা উই হ্যাভ টু ডিসাইড, এবং এর আরেক সিদ্ধান্ত একটা মধ্যবর্তী নির্বাচন।
না, আমি চিন্তা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তো আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরে গিয়েছিলেন, জি। ওনাকে ঢুকতে দেওয়া হয় না, ওনাকে খুব নির্দয়ভাবে ওনার সঙ্গে ব্যবহার করা হয়েছে, এটা পুরো জাতিটা দেখেছে। এখন কি আপনার নেত্রী কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এক সময় যে হতে পারেন না যে আসেন আমরা বসি একসঙ্গে, অসুবিধা কোথায়? সেইটা তো যারা যারা সে যেহেতু প্রধানমন্ত্রী এই ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে আসতে পারে, তাদের কাছ থেকে আসতে পারে, যেতে পারে definitely, কিন্তু সেই শিশুটি কি এই মুহূর্তে আছে যার হাতে সময় নেই। খাবার লাইন বন্ধ করে দেয়? জি জি প্রথমেই ওনার একটা কথাই একটু উল্লেখ করতে হচ্ছে, সেটা হচ্ছে ওনারা সংলাপে যেতেই চান হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের জন্য, দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য। আপনারা নির্বাচনে গেলে কি করবেন, আপনাদের ইলেকশন ম্যান্ডেট কি হবে, যুদ্ধাপরাধীদের বিচার আপনারা এই স্বাভাবিক প্রক্রিয়া করবেন কিনা, বিচার হবে কিনা, দেশের জনগণের অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে। শুধুমাত্র মধ্যবর্তী নির্বাচন কিংবা ক্ষমতায় আসার জন্যই কেন সংলাপ হবে? সংলাপ হতে পারে আমাদের দেশের পররাষ্ট্র নীতি, যেটা আমি আগেও বলতে চেয়েছিলাম, শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, আমাদের দেশের জ্বালানির বিষয়গুলো আমাদের নির্বাচনী প্রক্রিয়া কি হবে সেটাও একটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারবে, বাট ইট ক্যান নট বি দ্য সোল রিজন ফর দ্য সংলাপ। সরকার সেটি বলুক যে আমরা শুধু নির্বাচনী প্রক্রিয়াই নয়, আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এখানে প্রতিষ্ঠানগুলো কিভাবে গড়ে উঠবে, সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করি অবশ্যই, এবং একটি কমন কনসেনসাস ফর্ম করা উচিত, এবং প্রত্যেক রাজনীতিবিদদেরই প্রত্যেকের প্রতি পারস্পরিক সহমর্মিতা এই বিষয়গুলো ডেভেলপ করা সময় নিয়ে আমার হাতে আর না। আমি বলছি যে বিএনপিতে অনেক আনপপুলার হয়েছে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, তাহলে আপনি একটা মানে প্রথমে যে স্টেজে শর্ট টার্ম হিসেবে শর্ট টার্ম স্টেবিলিটি অ্যাচিভ করার জন্য আপনি একটা নির্বাচন দিয়ে প্রমাণ করেন যে আপনার নির্বাচনের বাংলাদেশের জনগণের সমস্যা সমাধান হবে না। নির্বাচন হলেই যে স্টেবিলিটি আসবে, আপনি ক্ষমতায় গেলেই যে আসবে, আপনারা ক্ষমতায় ভালোভাবে গভর্ন করবেন সেটিরও কোনো নিশ্চয়তা নেই। আর ওনারা যে রাজপথকে শান্তি দিবেন বা আমাদের নির্বাচন সমস্যা সমাধান, এটা হলো প্রথমে যে স্টেজে প্রথমে পলিটিক্যাল স্টেবিলিটি অ্যাচিভ করার জন্য দ্যাট ইজ দ্য মেকানিজম। মানে আপনাদের মানে শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার সরওয়ার হোসেন, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকেই। দর্শক মণ্ডলী, চারজন আইনজীবী কথা বলছিলেন এবং মোটামুটি ভাবে আলোচনার ব্যাপারে, সংলাপের ব্যাপারে কারোই কোনো ভিন্ন মত নেই, যদিও রাজনৈতিক অবস্থান প্রত্যেকেরই ভিন্ন এবং একজন সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে এটি মোটামুটি ভাবে স্পষ্ট, অন্তত আমাদের রাজনীতিবিদদের ক্রিয়াকর্ম দেখে, যে রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে একমাত্র ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া। সংকটও মূলত সেখানেই ঘনীভূত, যদিও মূল সংকট যদি আমরা অনুসন্ধান করতে যাই সংকট আরো গভীরে, এবং সে কারণেই সংলাপ দরকার। এবং এই সংলাপ কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে নেয়, সংলাপ এখানে গণতান্ত্রিক ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেইভাবে সেটি কিভাবে গড়ে উঠবে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা কিভাবে হবে, এগুলো নিয়ে একটা দীর্ঘমেয়াদের সংলাপ হতে পারে এবং সেই সংলাপ থেকে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা যেতে পারে। তবে অবশ্যই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সেটি এই সংলাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে হবে এবং সেটি হয়তো প্রধান এজেন্ডা হতে হবে, কেননা আশু সংকট বা বর্তমান যে সংকট আছে তার আশু সমাধানের জন্য সেই বিষয়ে সংলাপটি খুবই জরুরি। তবে এটি মোটামুটি ভাবে ঠিক যে আমাদের রাজনীতিটাকে ফিক্স করতে হবে যে আসলে আমরা কি রাজনীতি করতে চাই। আমরা আমাদের রাজনীতি গণতন্ত্রকে কনসলিডেট করবার জন্য এ বিষয়ে কারোর মধ্যে কোনো ভিন্নমত থাকবার সুযোগ নেই, অন্তত গণতন্ত্র বা রাজনীতির যারা ছাত্র, যে এখানে কম্প্রোমাইজ, কনসেশন এবং কনসেনসাস এই তিনটে বাদ দিয়ে আসলে রাজনীতির কনসলিডেশন বা ডেমোক্রেসির কনসলিডেশন তৈরি করা সম্ভব নয়। এটাকে ফিক্স করতে হলে এই কনসেশন দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে এবং এক ধরনের কনসেনসাস তৈরির দিকে মনোযোগী হতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে, এবং সেখানে কে অগ্রণী ভূমিকা রাখবেন এবং ইতিহাসে তার অবস্থান কি হবে, আমার কোনো বক্তা এখান থেকে বলবার চেষ্টা করেছেন, তারা নিজেরাই নির্ধারণ করে নিতে পারেন। তবে এই শঙ্কা অসহায়ত্বের মধ্যেও আমাদের শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি, যারা আজকে খেলবেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করব যে তারা ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যারা অনেক অস্বস্তির মধ্যে আছে তাদের মুখে আজকে হাসি ফোটাবার চেষ্টা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।